নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ইতিহাস কাউকে ক্ষমা করে না, মানে আমার আপনার মতো সাধারণ মানুষদের মূল্যায়ন তো ইতিহাস করে না, কিন্তু রাজনীতির নায়ক নায়িকা, প্রশাসনের সর্বাধিনায়ক, সেনানায়ক, তাদের মূল্যায়ন ইতিহাস করে। তবে ইতিহাসের বিচার খুব নির্মম। সময়ের পলি পড়ে পড়ে ইতিহাসের বিচার হয়। সেই কবে সমর সেন বলে গিয়েছেন, কলোনির দুর্বিপাকে ক্লিবের বিলাপ, ইতিহাস ক্ষমাহীন ক্রন্দনে কিলাপ। সত্যি ইতিহাস ক্ষমাহীন। যাদেরকে আমরা আজকে অপাপবিত্র বলে মনে করছি, যাদেরকে সততার প্রতীক বলে মনে করছি, তাদের মূল্যায়ন ইতিহাস এত সহজে করবে না। যতই এক বড় নেতা বলুন না কেন যে বঙ্গেশ্বরী সততার প্রতীক, তার বিরুদ্ধে তো কোনো অভিযোগ নেই। ওই আবার বললাম, ইতিহাস ক্ষমাহীন। কেঁদে কোকিয়ে কোনো লাভ নেই, ক্রন্দনে কি লাভ। দেখুন, ইতিহাস বঙ্গেশ্বরীকে কিভাবে বিচার করবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, কিন্তু নির্মোহ বিচার হলে বঙ্গেশ্বরী কিন্তু ইতিহাসের মূল্যায়ন থেকে পালাতে পারবেন না। তিনি সততার প্রতীক নাকি 15 বছর ধরে চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে পাকাপোক্তভাবে এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশে প্রতিষ্ঠিত করেছেন, তার বিচার একদিন না একদিন হবে। তবে বঙ্গেশ্বরীর নামের পাশে আর সততার মূর্ত প্রতীক শব্দবন্ধটা ব্যবহার করে না তার দলের কর্মী সমর্থক নেতারা। বেশ কয়েক বছর হলো এই শব্দবন্ধটি ব্যবহার করা প্রায় উঠেই গেছে, কেউ করে না। উলুকাতু মদনা করে না, একেবারে কুচো নেতা থেকে বড় নেতা কেউই আর সততার মূর্ত প্রতীক বলে বঙ্গেশ্বরীকে অভিহিত করেন না। আসলে সবারই তো ন্যূনতম একটা চক্ষু লজ্জা আছে। দিনের শেষে বাড়ি গিয়ে বাড়ির আয়নার সামনে সবাইকে তো দাঁড়াতে হয়, তখন তারা হয়তো আয়নার সামনেই লজ্জায় মুখ ঢাকেন, কিন্তু আবার বাইরে বেরিয়ে তারা অনেক বড় বড় কথা বলেন, চৌর্যবৃত্তির সাম্রাজ্যের সপক্ষে সাফাই দেন। সে তো বঙ্গেশ্বরীর নিজের দলের আমচা চামচা বেলচাদের কথা ছেড়েই দিলাম, কিন্তু প্রধান বিরোধী দলের এক বড় নেতা যেভাবে বঙ্গেশ্বরীকে সার্টিফিকেট দিতে শুরু করেছেন, তখন নানা প্রশ্নের জন্ম হয়। আমি কয়েকটা প্রসঙ্গই উত্থাপন করব। দেখুন, 2011 সালে যখন ক্ষমতা এলো, তার আগে বঙ্গেশ্বরীর ইমেজ ছিল তুঙ্গে। হ্যাঁ, তখন অনেকেই বিশ্বাস করতেন, আমরাও করতাম অনেকে, যে তিনি সত্যি সততার মূর্ত প্রতীক, এক আপোষহীন যোদ্ধা, বাম বিরোধী শক্তির একমাত্র সমাবেশ বিন্দু। বামফ্রন্ট নামক জগদ্দল পাথরকে যদি এই রাজ্য থেকে কেউ হটাতে পারেন, তবে একমাত্র তিনিই পারবেন। তার উপর বিশ্বাস রেখেছিল পশ্চিমবঙ্গের জনতা, এবং এক রেনবো কোয়ালিশন তৈরি করে তিনি পশ্চিমবঙ্গের জনগণের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে পেরেছিলেন। এই কৃতিত্ব তাকে দিতেই হবে। কিন্তু ক্ষমতায় আসার পরে কি দেখলাম? ওই 2013 সালেই তিনি বলে দিলেন, যা গেছে তা যায় যাক। আসলে ওই চিটফান্ড কেলেঙ্কারি অঙ্গাঙ্গিভাবে জড়িয়েছিল শাসক দল, দু একজনের হাজতবাসও হয়েছিল। সেই ডেলোতে চিটফান্ড কর্তাদের সঙ্গে বৈঠকও হয়েছিল। সেই নিয়ে অবশ্য বঙ্গেশ্বরী কোনোদিন টু শব্দটি করেনি। সবজান্তা মুখপাত্র বলেও ছিলেন অন রেকর্ড যে চিটফান্ডের সব থেকে বড় সুবিধাভোগী হলেন বঙ্গেশ্বরী। তিনি 3.5 বছর
জেলে ছিলেন, যদিও আমি মনে করি তিনি ভিকটিম অফ দ্য সার্কামস্টান্সেস। আরো অনেক রাঘব বোয়াল বাইরে বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওই অদৃষ্টের বিধানকে খণ্ডাবে বলুন, তাই মুখপাত্রকে 3.5 বছর হাজতবাস করতে হয়েছিল। আমি আবার বলছি, তিনি কিন্তু ভিকটিম অফ দ্য সার্কামস্টান্সেস। সেই কথা ভদ্রলোক কিন্তু উইথড্র করেননি। যতদূর আমি জানি যে চিটফান্ড কেলেঙ্কারির সব থেকে বড় সুবিধাভোগী হচ্ছেন বঙ্গেশ্বরী। 1, 2, যা গেছে তো যাই যাক বলে তিনি তো বিষয়টা থেকে নজর ঘুরিয়ে দিলেন। বহু মানুষ সর্বশান্ত হলো, আত্মঘাতী হলো, মানসিক চাপ সহ্য করতে না পেরে অকালে অনেক প্রাণ ঝরে গেল। বাংলা জুড়ে চরম অরাজকতা। তারপর কেলেঙ্কারির তালিকা শুরু হলো। দেখুন, এগুলো তো আমরা জানি, 100 দিনের কাজের দুর্নীতি, আবাস যোজনার দুর্নীতি, এগুলো আমরা সব জানি। যতই সাফাই দিক না কেন শাসক দল, তাদের অনেক নেতা যে এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, সেটা দিনের আলোর মতো স্পষ্ট। তারা যে সবাই বড় নেতা তা নয়, একেবারে পঞ্চায়েত স্তর থেকে অনেক নেতা আছেন যারা 100 দিনের কাজের টাকা আত্মসাৎ করেছেন, এবং আমফানের টাকাও তারা আত্মসাৎ করেছেন, এই অভিযোগ আছে। তারপর তো গরু, কয়লা, বালি, এসব নানাবিধ। কিন্তু চিটফান্ডের পরে যেটা আমাদের সমাজের ভিতটাকে নাড়িয়ে দিয়েছে, সেটা হলো শিক্ষক অশিক্ষক নিয়োগের কেলেঙ্কারি। দুর্নীতি কোন জামানায় হয়নি? বাম জামানায় হয়নি? হয়েছে। তার আগে কংগ্রেস জামানায় কি হয়নি? হয়েছে। ভুসি কেলেঙ্কারি হয়েছিল। ওয়াংচু কমিশন সিদ্ধার্থ বাবু গঠন করেছিলেন, প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেছিলেন ওয়াংচুকে বাংচু করে দেব। এসব হয়েছিল। বাম আমলে অনেক কেলেঙ্কারি হয়েছে, কিন্তু দুর্নীতিকে এভাবে প্রাতিষ্ঠানিকীকরণ করা কোনো জমানাতে হয়নি, শুধুমাত্র এই জমানাতে হয়েছে। চারিদিকে পাপের আঁধার। দাগিদের বাঁচাতে কোর্টে সওয়াল করছে রাজ্য, এসএসসি। দাগিদের প্রতি কি দরদ দেখুন। চিহ্নিত দাগি, আর যারা নিজেদের বলছে আমরা যোগ্য, তারা কতটা যোগ্য সেটা নিয়েও নানা মহলে প্রশ্ন আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু চিহ্নিত দাগি, তারা যাতে এসএসসির পরীক্ষায় বসতে পারে, সেজন্য আদালতে কি প্রাণান্তকর সওয়াল এসএসসির আইনজীবী, রাজ্যের আইনজীবী, অ্যাডভোকেট জেনারেলের। দেখেছেন অতীতে কখনো দাগিদের বাঁচাবার জন্য কোনো সরকার এরকম মরিয়া? আসলে বঙ্গেশ্বরী কিছু ভালো হলে তার কৃতিত্ব নেবার জন্য একেবারে তৎক্ষণাৎ তৈরি হয়ে যান, বাজনা বাজতে থাকেন, এই হয়েছে এই হয়েছে। কিন্তু যখন রাজ্যের স্বার্থবিরোধী কিছু হয়, যখন দুর্নীতির পঙ্কিল আবর্তে ডুবে যায় শাসক দল, সরকার, তখন বঙ্গেশ্বরী দায় নেন না। এর দোষ, ওর দোষ, আইনজীবীদের দোষ, বিরোধীদের দোষ। তিনি সর্বরোগর বিষণ্ণকরণী, তিনি চাকরি দিতে চেয়েছিলেন, এরা চাকরি খেয়ে নিচ্ছে, এদেরকে চিনে রাখুন। মৌলিক প্রশ্নটা কি? কেউ যদি চাকরি দিতে চায় আন্তরিকভাবে, তাহলে সে নিয়োগ প্রক্রিয়াটাকে একেবারে স্বচ্ছ করে, যাতে কেউ সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে না পারে। কে সাদে আদালতের দরজায় যেতে চায়? বাধ্য হয়ে যায় তো নাগরিকরা, সুবিচার না পেয়ে যায়। আর আইনজীবীরা তো যাবেনি। যে কোনো সচেতন নাগরিক যদি দেখেন যে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে, তিনি প্রতিকার চাইতে কোথায় যাবেন? 14 তলায়? জানে বঙ্গবাসী 14 তলায় প্রতিকার পাওয়া যায় না। কোথায় যেতে হবে? আদালতে যেতে হবে। তাই আইনজীবীরা যাচ্ছেন, তাতেই বঙ্গেশ্বরীর ভীষণ রাগ।
ওরা চাকরি খেয়ে নিচ্ছে, চিনে রাখুন, ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। তাহলে চৌর্যবৃত্তির সাম্রাজ্যকে বিস্তার করেছেন, দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকীকরণ করেছে। আচ্ছা, আপনি ভাবুন তো, সবাই জানেন যে এ রাজ্যে একটা গাছের পাতা হেলে না 14 তলার অঙ্গুলি হেলন ছাড়া। সেই রাজ্যের শিক্ষামন্ত্রী, প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান, কতগুলো আমলা এই চাকরিগুলো বিক্রি করলো, কেউ কোনো খবর পেল না। না পেল পুলিশের গোয়েন্দা বিভাগ, না পেল বলছি আমি তর্কের খাতিরে বললাম। যদি পেয়ে থাকে এবং কোনো ব্যবস্থা না নেওয়া হয় সেটা অপরাধ, আর যদি কোনো খবরই না থাকে সেটা অপদার্থতা, অকর্মণ্যতা। এর দায় তো বঙ্গেশ্বরীকে নিতে হবে নাকি? এইসব প্রশ্নগুলো করলে আপনি বাঙালি বিরোধী, আপনি বিজেপির এজেন্ট, এসব দেখিয়ে দেওয়া হয়। প্রশ্নটা হচ্ছে, আমার দর্শকরা বলবেন কমেন্ট বক্সে, এই রকম দুর্নীতির বহর পশ্চিমবঙ্গে আগে আপনারা কখনো দেখেছেন কি বিগত 50-60 বছরে? আমি আপনাদের উদ্দেশ্যে প্রশ্নটা ছুড়ে দিলাম। সব জমানাতেই দুর্নীতি হয়েছে, কম বেশি, কিন্তু দুর্নীতির এরকম প্রাতিষ্ঠানিকীকরণ কখনো কি হয়েছে? এই কাকু টাকুর মতো ক্যারেক্টার ভেসে উঠল। কালীঘাটের কাকু, সর্বোচ্চ প্রভাবশালীর ঘনিষ্ঠ, 98 বার এক প্রভাবশালীর নাম তার মুখে শোনা গেছে 1 ঘন্টার ডিসকাশন। কেউ কিছু জানতো না, কেউ কিছু জানতো না। এটা নাকি রাইট টু প্লান্ডার। কোটি কোটি টাকা তুললেন চাকরি প্রার্থীদের কাছ থেকে, এটা নাকি রাইট টু প্লান্ডার। কাজ করতে গেলে ভুল, আরে পুরোটাই তো ভুল, বিসমিল্লাহ গলদ। প্রথম থেকে ভুল করব বলেই তো, দুর্নীতি করব বলেই তো মানসিকতা নিয়ে এরা এসেছে। একটা জায়গাতে আসার আলো নেই। কালকে মাননীয়া শিল্পান্নের উদ্বোধন করলেন, ভালো। রাজ্যে জেলায় জেলায় শপিং মল হবে, 2টো ফ্লোর দিয়ে দেওয়া হবে স্বনির্ভর গোষ্ঠীর জন্য, খুব ভালো। কিন্তু একটা ক্লেম তিনি করলেন যে চর্মশিল্পে আমরা নাকি 1 নম্বর। যতদূর আমি জানি, আপনারা গুগল সার্চ করলেই সেটা দেখতে পাবেন যে তামিলনাড়ু বোধহয় শীর্ষে আছে। পশ্চিমবঙ্গ স্থান অন্তত তামিলনাড়ুর ধারে কাছে নয়, দ্বিতীয় হতে পারে বা তৃতীয় হতে পারে, কিন্তু তামিলনাড়ুর সঙ্গে তার ব্যবধান অনেকটা। এ তো আমাদের সহনাগরিকরা এই 15 বছর রাজ্যে কি হয়েছে তা দেখছেন। তাহলে কি এই রাজ্য সরকার কিছুই ভালো কাজ করেনি? নিশ্চয়ই করেছে। সামাজিক প্রকল্পগুলো তো ভালো, কন্যাশ্রী ভালো, লক্ষ্মীর ভান্ডার ভালো। এটা মাতৃশক্তির আত্মবিশ্বাস বাড়ায়। কিন্তু কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী, রূপশ্রী, এইসব প্রকল্প চালাতে গেলে অর্থের সংস্থান খুব জরুরি, অর্থের সংস্থান। তাই ঋণ করে আর কত ঘি খাওয়া যাবে? আর এগুলো কোনো পার্মানেন্ট সলিউশন নয় মাতৃশক্তির উত্তরণের জন্য। দরকার স্থায়ী সম্পদ, বড় বিনিয়োগ, কর্মসংস্থান। সব অ্যাপয়েন্টমেন্ট, সব না হলেও ম্যাক্সিমাম অ্যাপয়েন্টমেন্ট এখন কন্ট্রাকচুয়াল। 1 লক্ষের উপর সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ, তারা কোনোদিন পার্মানেন্ট হবে না। বলছে যে 10% পার্মানেন্ট করব। সব জায়গায় শূন্য পদ পূরণ হবে না, কিন্তু দোল চলবে। আমি আবার বলছি, আমি লক্ষ্মীর ভান্ডারের সমর্থক, কিন্তু এই যে টাকাগুলো দেয়া হচ্ছে, সেই টাকার একটা পাকাপাকি সংস্থান দরকার। এর জন্য দরকার রাজস্ব বৃদ্ধি। রাজস্ব বৃদ্ধি তখনই হয় যখন শিল্প কলকারখানার প্লাবন হয়। তা 15 বছরের বঙ্গেশ্বরীর জমানার যে মূল্যায়ন, আপনি কতটা সহমত হবেন সেটা আপনার ব্যাপার। তৃণমূলের সমর্থকরা আমাকে গালমন্দ করতেই পারে, করবেন।
বিজেপির সমর্থকরা আমাকে সমর্থন করবেন, কিন্তু এর বাইরেও তো বৃহত্তর নাগরিক সমাজ আছে, তাদের কাছে প্রশ্নটা রাখলাম। এই 15 বছরে কি হয়নি চৌর্যবৃত্তির সাম্রাজ্যের পাকাপাকি পত্তন? অতীতে কখনো হয়েছে এই দুর্নীতি, র্যাম্প্যান্ট করাপশন? তবে শাসককে অভয়বাণী দিয়েছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি কোটানকোট ডাকাবুকো নেতা দিলীপ ঘোষ। তিনি মুখ্যমন্ত্রীকে একেবারে সব থেকে ক্লিনচিট দিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে। দিলীপ বাবু এই রাজ্য বিজেপি সভাপতি ছিলেন, দাবি করেন তিনিই বিজেপিকে একেবারে তলা থেকে উপরে টেনে তুলেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী সিজারের পত্নীর মতো সব সন্দেহের উঠতে বলে দিলীপ বাবু যেসব বক্তব্য রাখছেন, সেটা কি পশ্চিমবঙ্গের মানুষ অনুমোদন করে? এমনকি তার দলীয় সতীর্থরা করে? তাকে তো অনেকে বলছেন যে উনি তৃণমূলের এজেন্ট, বিজেপির মধ্যে আছেন বিজেপিকে ক্ষতি করবার জন্য। এটা তো বলছে, মানুষও বলছে, বিজেপির লোকজনও বলছে। যদি এটা সত্যি হয়, তর্কের খাতিরে মেনে নিলাম, তাহলে দিলীপ বাবু এটা করছেন কেন? রাজ কে হয়? যান না সরাসরি তৃণমূলে যোগ দেন। আপনি বিরোধী দল করছেন, প্রধান বিরোধী দল, সামনে নির্বাচন, প্রধান বিরোধী দল তেড়েপুড়ে নেমেছে, আর আপনি বলেন আপনি বিজেপির ক্ষেত্রে সম্মান পান না। যখন দিল্লির নেতারা আপনার সঙ্গে কথা বললো, শ্রমিক বাবু কথা বললো, সবাই বললো দিলীপ বাবু কাজে ফিরুন, আপনি তখন আবার বঙ্গেশ্বরীর গুণগান শুরু করে দিলেন। এ তো পরিকল্পিত চিত্রনাট্য। আপনি তো তৃণমূলের ট্রোজান হর্স। এ কি বুঝতে বাকি আছে বঙ্গবাসীর? জানি না। পুরো বিষয় নিয়ে কথা বলেছিলাম। বেশি দিন তিনি বিজেপিতে আসেননি, কিন্তু এসেই বিজেপির সংস্কৃতির সঙ্গে নিজেকে ভালো রকম ভাবে যুক্ত করেছেন। তিনি হচ্ছেন তাপস রায়। কি বললেন তাপস বাবু দিলীপ বাবুর মুখ্যমন্ত্রী বন্দনা নিয়ে শুনে নিন। তাপসদা, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি মমতা বন্দনায় মেতে উঠেছেন, কিভাবে দেখেন? এটা আমি কেন আমি বলি যে এটা রাজ্যবাসী বা বিজেপির কোনো কর্মী বা বিজেপি সমর্থক এটা কেউই ভালোভাবে নেওয়ার কথা নয়। তার কারণ গত 14 বছরে তো মমতার নেতৃত্বাধীনই দল এবং সরকার বাংলায় কি কি করেছে না করেছে সেটা সর্বজন বিদিত। সেটা দিলীপও তো জানে, এবং দিলীপেরও তো লড়াই, এই যে ওর সভাপতি হিসাবে, এমপি হিসাবে, বিধানসভায় এমএলএ হিসাবে পরবর্তীকালেও, তো সেটাও তো মমতার বিরুদ্ধেই এবং তৃণমূলের বিরুদ্ধেই। আসলে কি আপনার মনে হয় শুভেন্দু অধিকারীকে বিব্রত করতে, তাকে খাটো করতে দিলীপ বাবু পরিকল্পিতভাবে এটা করে চলেছেন? তার পিছনে তৃণমূলের মদত আছে? না, তৃণমূল তো এই সমস্ত জিনিসগুলো পেরে তো তারা তো তাড়িয়ে তাড়িয়ে এটা উপভোগ করবে। হ্যাঁ, তাদের যে ধরনের রাজনৈতিক সংস্কৃতি। কিন্তু আমি বলবো এই পরিস্থিতিতে যেখানে একটা বাংলায় ভার্টিক্যালি ডিভাইডেড তৃণমূল নন তৃণমূল, সেই নন তৃণমূলই সমর্থক কর্মী মানুষদের লিডারশিপ দিচ্ছে বিজেপি। বিজেপি এখানে প্রধান বিরোধী দল, বিধানসভার ভেতরেও বিধানসভার বাইরেও। তো সুতরাং সেক্ষেত্রে এই ধরনের যে কারণেই করুক না কেন, যেটা এটা ঠিক হচ্ছে না বা উনিও ঠিক করছেন বলে আমার মনে হয় না। তাপসদা, দিলীপ বাবুর কি ভীমরতি হয়েছে? না, আমি এই সমস্ত কথা বলবো না বা বলছি না, কারণ আমি এই দলের নতুন। আমি 16 মাস উত্তীর্ণ হয়েছে মাত্র। তো এদেরকে দেখেই তো আমার বিজেপিতে আসা এবং তৃণমূলের বিরুদ্ধে এই সমস্ত অন্যায়, পাপ, ব্যভিচার, দুর্নীতি, আইন শৃঙ্খলা,
দমন পীড়ন উৎপীড়ন এবং যেভাবে তারা ভোট করে বা যেভাবে তারা গণতন্ত্রের টুটি টিপে ধরছে, সেইগুলো তো নিশ্চয়ই মানুষ হিসাবে যদি বিবেক থাকে, মনুষ্যত্ব থাকে, তাহলে এগুলোকে তো মেনে নেওয়া যায় না। তাই আমি এই শুভেন্দু, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার সহ আরো যারা 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 লিডারশিপে রয়েছেন, তাদের দেখেই তো এই বিজেপি দলেতে আসা। আর নিশ্চয়ই মাথার ওপরে রয়েছেন মোদিজি, মাথার ওপরে রয়েছেন অমিত শাহজি, মাথার ওপরে রয়েছেন জেপি নাড্ডাজি। তো সুতরাং তাতে এগুলো এই যে এই তৃণমূল বিরোধী বা মমতা বিরোধী এই যে লড়াই বা সংগ্রাম খাটো হয়, হেয় হয়, বা সমর্থক কুলের মধ্যে কোনো বিভ্রান্তির সৃষ্টি করে, এমন কোনো কাজই কারুর করা উচিত নয়। আমার শেষ প্রশ্ন তাপসদা, দিলীপ বাবু বাচ্চা ছেলে নন, তিনি বোকাও নন। তিনি যে কথাগুলো বলছেন উনি জানেন বিলক্ষণ যে বিজেপির কর্মী সমর্থকরা এগুলোকে ভালোভাবে নেবে না। কিছু অন্ধ দিলীপ অনুগামী থাকতে পারে, তাদের কথা আলাদা, কিন্তু উনি এটা করছেন, অনেকে বলছেন পরিকল্পিতভাবে করছেন। উনি এটার জন্য রাজ্য নেতৃত্ব রয়েছে এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে, নিশ্চিতভাবে তারা এগুলো অবজার্ভ করছেন এবং যেটা করার তারা নিশ্চয়ই করবেন বা বলবেন। থ্যাংক ইউ তাপসদা, থ্যাংক ইউ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.